ব্যাংকের বাথরুমে যাবেন ভাই, সেখানে আপনার ঠান্ডা, মানে ওখানে দেখবেন যে চিল ঠান্ডা হয়ে আছে। কার টাকা? এই যে ব্যাংকের বাথরুম পর্যন্ত আপনি চিল ঠান্ডা করে রাখলেন, এসি দিয়ে চিল ঠান্ডা করে রাখলেন, সবার কুটটাই পরে ওখানে সুন্দর ওনারা চাকরি করছেন। এসএমই খাতে যাদের লোন আছে তাদের কাছ থেকে 1% টাকা কেটে নিয়ে যাবে স্যার। মানে এইটা কোন মূলকে বসবাস করি? ব্যাংকগুলো এটা পাওয়ার সাথে সাথে কয় না এমনি নাচনের বুড়ি আরো বেশি ঢুলে বাড়ি। এখন ব্যাংক যখন দেখছে, বাংলাদেশ ব্যাংক বলে দিছে যে যাদের এই এসএমই খাতে ঋণ আছে তাদের কাছে 1% টাকা কেটে নিয়ে যাবে। হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে হেলাল ভাই যাদের প্রতিনিধিত্ব করেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, তাদেরও অনেক কথা থাকে যেগুলো সবসময় তারা চায়। আপনি জানেন বৈশ্বিক বাস্তবতায় ব্যবসায়ীরা খুব বেশি ভালো নেই। তাদের আসলে জন্য কি করার আছে সেখানে? না দেখেন, আমাদের যে সমস্যাগুলো হচ্ছে কি, আমরা ওই আমার রাজ্যে আমি রাজা, এখানে আপনি এখন আমাদের যতগুলো সংস্থা আছে, যতগুলো বাংলাদেশ ব্যাংক বলেন, এনবিআর বলেন বা অন্য অন্য যে সংস্থাগুলো আছে, ওনারা আসলে কতটুকু সাধারণ মানুষের পারপাস সার্ভ করে আই মিন ডাউট। এই কারণে বলছি আপনার এনবিআর এটা একটা এমন একটা প্রতিষ্ঠান যে এখানে আপনার রাজস্ব আরোহণ করতে হবে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। আপনি তো জোর করে আপনি রাজস্ব আহরণ করতে পারবেন না। বাংলাদেশে কত লক্ষ বাজার আছে, এমন কোনো বাজার আছে যেই বাজারে এখন 10 জন ট্যাক্স পেয়ার পাবেন না? এমন কোনো বাজার বাংলাদেশে কিন্তু নাই যেখানে 10 জন ট্যাক্স পেয়ার পাবেন না। আপনি বললে আমাদের কি বলে জনবলের, আমাদের লোকবলের অভাব। যেই দেশে 18 কোটি মানুষ 55 বর্গ মাইলের মধ্যে, সেখানে হচ্ছে লোকবলের সমস্যা। এখন তো লোকবল খুব বেশি লাগে না, এখন তো আপনি আউটসোর্সিং করে করতে পারেন। এখন আপনি ইন্টারনেটের মাধ্যমে আমার আধুনিক যে আসছে তথ্য প্রযুক্তি, তার মাধ্যমে আপনি করতে পারেন, কিন্তু তা আপনি করছেন না। কি করছেন আপনি? যিনি বাংলাদেশ ব্যাংকের ধরেন ইডি ছিলেন বা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ যিনি কর্মকর্তা, উনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে পারছেন না। অন্য একজন বাইরে থেকে সরকার ওনাকে এখানে এনে গভর্নর বানিয়ে দিচ্ছেন। এনবিআর ধরেন যিনি সারা জীবন চাকরি করেছেন, চাকরি করে করে মেম্বার পর্যন্ত হয়েছেন, সেই একেবারে থেকে শুরু করে এসছেন কমিশনার থেকে শুরু করে, উনি কিন্তু এনবিআর এর চেয়ারম্যান হতে পারছেন না। বাইরে থেকে একজন এসে এনবিআর এর চেয়ারম্যান হচ্ছেন। এই যে বিষয়গুলো, ওনারা মনে করেন যে না ঠিক আছে, আমি যেভাবে চলছি ভাই, আমার 2 বছর এখানে আমার সার্ভিস বা আমার 3 বছর এখানে কাজ করব, এই যেভাবে যায় চলে যায়। তাতে করে সমস্যাগুলো কি হচ্ছে আপনি দেখেন। কয়েকদিন আগে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিল যে এই এসএমই খাতে যাদের লোন আছে তাদের কাছ থেকে 1% টাকা কেটে নিয়ে যাবে স্যার। মানে এইটা কোন মূলকে বসবাস করি? ব্যাংকগুলো এটা পাওয়ার সাথে সাথে কয় না এমনি নাচনের বুড়ি আরো বেশি ঢুলে বাড়ি। এখন ব্যাংক যখন দেখছে, বাংলাদেশ ব্যাংক বলে দিছে যে যাদের এই এসএমই খাতে ঋণ আছে তাদের কাছ থেকে 1% টাকা কেটে নিয়ে যাবে। অর্থাৎ এসএমই খাত হচ্ছে মানে 75 কোটি টাকা পর্যন্ত যাদের ঋণ সীমা, সেগুলো সবগুলো হচ্ছে এসএমই খাত। হইতে পারে বাড়ির জন্য আপনি নিছেন, হইতে পারে গাড়ির জন্য নিছেন, হইতে পারে ব্যবসার জন্য নিছেন, এগুলো সব এসএমই খাত। ওখান থেকে 14, 14.5, 15% এখন ইন্টারেস্ট নিচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে 1% টাকা কেটে নিয়ে যাবে, এবং 2বার কেটে নিয়ে গেল। আমরা প্রেস কনফারেন্স করলাম, আমরা বাংলাদেশ ব্যাংকে গেলাম, ইডির সাথে কথা বললাম। তারপরে উনি অনেক চেষ্টা করে বললেন যে না, আমি তো কোথাও এটার হদিস পাচ্ছি না, আপনারা এক কাজ করেন, আমাদের গভর্নরকে একটা চিঠি দেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আমরা ওনাকে একটা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পর উনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। গত সপ্তাহে দেখলাম স্যার একটা সার্কুলার জারি হয়েছে যে এনারা এই 1% টাকা এখন আর কাটবে না। মানে আলহামদুলিল্লাহ, এই কাটবে না, যেটা নিলে ফেরত দেবে কিনা। রাইট স্যার। এখন প্রশ্ন হচ্ছে, আমার যে 2বার টাকা নিয়ে গেল, এই যার 75 কোটি টাকা ঋণ, 75 লক্ষ টাকা 1.5 কোটি টাকা ধরেন নিয়ে গেল, এই টাকাটা আমাকে ফেরত দিবে কিনা, এটার জন্য আমাদের এখন কথা বলতে হবে। এই যে আমাদের ভুল সিদ্ধান্তগুলো নেয়, তার কিন্তু কোনো জবাবদিহিতা নাই। আমরা কিন্তু বারবার বলছি যে ঠিক আছে, আপনারা এখন গ্রামে গঞ্জে যান, আপনারা উপজেলা পর্যন্ত যান, ওখান থেকে আপনারা ট্যাক্স আরোহণ করেন, কই যাচ্ছে না তো। আপনি দেখেন এই যে আমাদের ব্যাংকগুলো আজকে যে মানে বিহেভিয়ার করছে আমাদের সঙ্গে, ব্যাংকের বাথরুমে যাবেন ভাই, সেখানে আপনার ঠান্ডা, মানে ওখানে দেখবেন যে চিল ঠান্ডা হয়ে আছে। কার টাকা? এই যে ব্যাংকের বাথরুম পর্যন্ত আপনি চিল ঠান্ডা করে রাখলেন, এসি দিয়ে চিল ঠান্ডা করে রাখলেন, সবার কুটটাই পরে ওখানে সুন্দর ওনারা চাকরি করছেন। আরে ভাই, আমরা কার টাকা? জনগণের টাকা। সেই টাকা আপনি সবকিছু করছেন, সেই টাকা আপনি সব মানে আরামায়ের যা আছে সব করছেন। যে কিছু ওনাকে বললেন না যে এই টাকা আমরা সরকারে নিয়ে দেবে। আরে ভাই, আপনি কেন ঋণ নেবেন? না খায় থাকেন ভাই, আগামী 1 বছর 2 বছর 15% ঋণ নিয়েন না। আপনি দেখেন, আমি যখন 1000 কোটি টাকা ঋণ নিব, আমার কোনো কোলাটেরাল দিতে হবে না, কিচ্ছু না। জাস্ট আপনি একটা প্রোফাইল বানাবেন,
আপনার ব্যাংকে ডাইরেক্টরদের সঙ্গে কথা বলবেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন, আপনার ঋণটা পাশে চলে যাবে। আপনি যখন এই 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা আপনি নেবেন, আপনার পরিবার থেকে শুরু করে 14 গোষ্ঠীর মধ্যে নিয়ে 5 আসবেন। লক্ষ টাকা যারা নেবে। আপনার সেখানে বউ বাচ্চা আছে কিনা, বউ একটা না দুইটা, এগুলো সব কিছু দেখে থাকে তারপরে বলবে আপনি 3 গুণ টাকা, আমি যদি 1 কোটি টাকা নিই আমাকে 4-5 কোটি টাকা সম্পদ তার কাছে বন্ধক রাখতে হবে। এখন ওনারা খুব আরাম পাইছেন, ওনারা ভাবতেছে যে এই ক্ষুদ্র ব্যবসাটা যদি কোনো কারণে ক্লাসিফাইড হয়, আমার আর কোনো রকম এটা রিশিডিউল হয় না, এটার জন্য কোনো রকম ক্ষমা ব্যবস্থা নাই। কারণ ব্যাংক খুব দ্রুততম সময়ের মধ্যে, এবং বাংলাদেশ ব্যাংক একটা আইনও করে দিচ্ছে যে যারা ঋণ খেলাপি হবে তাদের তুমি সম্পত্তি ক্রুপ করে নিয়ে নিবা। এখন ব্যাংকের আমার ধারণা আগামী 10-12 বছরে চলতে থাকলে ব্যাংক মোটামুটি ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে জমিদার মালিক হয়ে যাবে। এই যে কালো আইনগুলো আমরা তৈরি করছি, আপনি একজন উদ্যোক্তাকে আপনি তাকে সাপোর্ট দেবেন না? একটি উন্নয়নশীল দেশের জন্য, উন্নয়নশীল দেশে কাজটা কি? আপনাকে কিন্তু মূল্যস্ফীতি হবে, কারণ আপনি যখন টাকা ছাড়বেন উন্নয়নের জন্য তখন মূল্যস্ফীতি হবে, আমি ধরেই নিচ্ছি সেটা। এবং আমরা যতক্ষণ উন্নয়নশীল দেশে আমরা কাতারে উন্নয়ন হতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই পেইনটা নিয়েই চলতে হবে। এখন প্রবলেম হচ্ছে আমাদের আমলাতন্ত্র এতই শক্তিশালী, এখানে গভর্নমেন্টও কিছু করতে পারে না, এখানে সরকার কতটুকু পারেন আমি জানি না। এক একজন এক এক জায়গা থেকে আপনার এই টান দিচ্ছেন। এই যে মাঝখানে আপনি দেখছেন রোজার মধ্যে এবার হঠাৎ করে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, নাম হচ্ছে তার কৃষি বিপণন অধিদপ্তর, বলে দিল 29টি পণ্য এই দামে বিক্রি করতে। দামটা কি? আপনার 1 লিটার তেলের দাম দিল 156 টাকা 36 পয়সা। এখন বলেন 156 টাকা, 1 টাকা নোট কি এখন পাওয়া যায়? 36 পয়সা কি পাওয়া যায়? এখন যে ম্যাজিস্ট্রেটগুলো যারা এসছেন ওদেরকে পাঠাবেন, যান আপনি যান বাজার তদারকি করেন, গিয়ে দেখবেন যে উনি তো ওই 36 পয়সা হয় উনি 1 টাকা বেশি রাখছে অথবা 36 পয়সা কম রাখছে, তাহলে তো আমরা জরিমানা হলো। আপনি কেন এটা করলেন? আপনি কেন 36 পয়সার জায়গায় 1 টাকা রাখলেন? এবারে হাত করা লাগাও। মানে এরকম কিছু কালো আইন আমাদের এত বেশি কষ্ট দেয় এবং সমাজকে এত বেশি বিচলিত করে, যেগুলো আসলে এইগুলো আমলাদের দায়িত্ব, কিন্তু এই কাজগুলো আমলারা করেন না। এবং দেখেন মজার আমাদের খাদ্যমন্ত্রী যিনি কৃষিমন্ত্রী, উনি আবার তার 7 দিন পরে বলছেন যে ওইটা আমি তো জানি না যে 29টি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই যে আমলাতন্ত্রের একটা বিষয়, মানে আমরা সবাই যদি টেলিভিশনে শিল্পী হইতে চাই, সবাই যদি আমরা আলোচনার মধ্যে আসতে চাই, তাহলে কিন্তু আসলে খুব বিপজ্জনক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, আলোচনা শেষ করতে চাই আমরা। যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি জানেন যে দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তাদের জন্য আসলে দিন চালানো প্রায় হিমশিম। গণমাধ্যমে অনেক খবর আছে যে তাদেরকে অনেককে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। এরকম একটি অবস্থায় সেখানে আসলে কি সুখবর দিতে পারে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ। এই যে আমরা আলোচনা অনেকে বললাম না যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন না হইলে পরে দেশের উন্নয়ন হয় না। এই যে আপনি যদি স্বাধীনতার পরে দেখেন কত বছর আমরা রাজনৈতিক নেতৃত্ব দেশ চালিয়েছে আর কত বছর সেনাবাহিনী দেশ চালিয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে যখনই রাজনৈতিক নেতৃত্ব এসেছে তখনই কিছু না কিছু উন্নয়ন কিন্তু আমাদের হয়েছে। আপনি যদি প্রথম থেকে আপনি ধরেন এবং এখন পর্যন্ত যদি আপনি ধরেন, উন্নয়নের কথাটা কিন্তু আমরা অস্বীকার করার সুযোগ নাই। আজকে দক্ষিণ এশিয়া বাংলাদেশ একটা ইমাজিং টাইগার। কেন? এটা কিন্তু একেবারে এমনি এমনি হয় নাই, রাজনৈতিক সদিচ্ছা ছিল, রাজনৈতিক নেতৃত্ব আমাদের ভালো ছিল, সেই কারণে যে হ্যাঁ আরও ভালো হলে আর একটু ভালো হইতো। আজকে এর মধ্যে পাশাপাশি যদি আসে আমাদের টাকা পাচার হয়েছে, আমাদের ব্যাংকগুলো খালি হয়েছে, আমাদের দুর্নীতি হয়েছে, এই কথাগুলো আসে, এগুলো না আসলে আরও ভালো হইতো। এখন প্রশ্নজন এনবিআর, ওনাদের বিষয় হচ্ছে যে আমার সিদ্ধান্ত আমি লই, আমরা একটু জিগায় লই আর কি। এই হচ্ছে এনবিআর, যে আমি আমারটাই আমি করি, আমরা একটু জিগায় করি। বিষয়টা হচ্ছে আমাদের এবারের বাজেটে কিন্তু শুধু আগে আমরা বাজেটে এনবিআরকে ভয় পাইতাম যে বাজেটে কি হচ্ছে, অর্থ মন্ত্রণালয় কোথায় কি করছে। এবার কিন্তু আমরা বাজেটে এনবিআরকে ভয় পাচ্ছি না, আমাদের অর্থ মন্ত্রণালয়কে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আইএমএফকে। যে আইএমএফ আমাকে $4 বিলিয়ন ঋণ দিয়ে ওনারা এখন যেভাবে জেকে বসছেন এবং ওনারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটা একটা মরর প্রেক্ষারাগা। ওনারা ট্যাক্স বাড়াবার কথা বলছেন, ওনারা ব্যাংকের সুদ বাড়াবার কথা বলছেন, তেলের দাম বাড়াইতে বলছে, জ্বালানির দাম বাড়াইতে বলছে, আপনার বিভিন্ন ইউটিলিটির দাম বাড়াইতে বলছে। যা ওনারা বলছেন, যদি এইটা আইএমএফের এই প্রেসক্রিপশন যদি ওনাকে সত্যি সত্যি আমাদের এনবিআরকে বলেন, অর্থ মন্ত্রণালয়কে বলেন, যদি এইটাকে গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু আমরা আসলে বিপক্ষে পড়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইএমএফের ডেফিনেটলি আমাদের আইএমএফ প্রয়োজন। আমরা বিভিন্ন সময় আইএমএফের কাছে যাই, আইএমএফ বিভিন্ন সংকটে তারা
পাশে দাঁড়ান বিভিন্ন দেশের। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওনাদের সঙ্গে কথা বলে এবং আইএমএফকে খেয়াল করতে হবে যে আমাদের যে কথাগুলো আপনি বললেন না, যে আমাদের যে মানুষগুলো এখনও দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে, যারা ঋণ করে এখন মানে তারা সার্ভাইভ করতে পারছে না, এই মানুষগুলোর কথা যদি বিবেচনা না করে আইএমএফ, তাইলে আমার মনে হবে যে এখানে আসলে আমাদের প্রতি এক ধরনের অবিচার করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়টা কিন্তু এখন এই জায়গাটা যে আইএমএফ এর কোন কোন সিদ্ধান্ত এই বর্তমান বাজেটে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, এবং আমার মনে হয় এই জায়গায় যদি আমরা কাটছাট করতে না পারি, নেগোশিয়েট করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু এইবারের বাজেটের কাঙ্ক্ষিত যে ফল, এবং আমরা কিন্তু আমি বারবার বলছি যে এই বাজেটটি গত 15 বছর বা গত 52 বছর স্বাধীনতার পরে যে বাজেট আমরা করেছি, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি চারিদিক থেকে একেবারে এক ধরনের মানে চাপের মুখে আছে। তো এই চাপটাকে মোকাবেলা করে এই বাজেটকে কেন্দ্র করে ব্যবসায়ীদের নিয়ে এই দেশের এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাব, সক্ষমতার প্রমাণ দিতে হবে। জি, মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই।